প্রিয় স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই ভালো রয়েছ। অনেকদিন পর আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি অনলাইন ক্লাসের জন্য। তোমাদের সকলকে অনলাইন ক্লাসের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং উপস্থিত হওয়ার জন্য আহ্বান। আজকে আমরা আলোচনা করব ক্লাস 9-এর যে সিলেবাস, সেই সিলেবাসের যে অংশ আমাদের এখনও আলোচনা হয়নি, সেই অংশ নিয়েই আলোচনা করব। তার আগে কয়েকটি কথা। এর আগে আমরা ফার্স্ট টার্ম পরীক্ষা দিয়েছি, সেকেন্ড টার্ম দিয়েছি। সেকেন্ড টার্ম পরীক্ষাতে আমরা যে সিলেবাস আলোচনা করেছিলাম সেটুকু বাদেও ফার্স্ট টার্মের সিলেবাস নিয়েও আমরা আলোচনা শুরু করেছিলাম। তারপরেই আমার শারীরিক প্রবলেমের জন্য আমি তোমাদের পরের ভিডিওগুলো দিতে পারিনি। তাই সেকেন্ড টার্ম পরীক্ষার আগে আমি যতটুকু করিয়েছিলাম তারপর থেকেই শুরু করছি। সেকেন্ড টার্ম পরীক্ষার আগে আমরা যে কবিতাটা নিয়ে আলোচনা করছিলাম, সেই কবিতা ছিল, কবিতার নাম আমরা, কবি সত্যেন্দ্রনাথ দত্ত। এই কবিতার প্রথম যে প্যারা সেটা আমাদের আলোচনা করা হয়েছিল। তারপরেই আমাদের ফার্স্ট টার্মের সিলেবাস নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমরা কবিতার দ্বিতীয় যে প্যারা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। যেহেতু প্রথম প্যারা আমরা ইতিমধ্যেই আলোচনা করে ফেলেছি, তার বাকি অংশটুকু যে রয়েছে এই বাকি অংশটুকু নিয়েই আমরা আলোচনা শুরু করব। তাহলে তোমরা দেখো টেক্সট বইয়ে প্রথম লাইনেই বলছে, বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়া আছি। আমরা বলতে কারা? তাহলে আমরা হচ্ছে বাঙালির জাতি। সমস্ত বাঙালি জাতিকে কবি এখানে ইঙ্গিত করেছে আমরা বলে, কারণ আমরা শব্দটা হচ্ছে বহুবচন শব্দ। আর বহুবচন শব্দ এই জন্যই ব্যবহার করা হয়েছে, কবি সত্যেন্দ্রনাথ দত্ত সমস্ত বাঙালিকেই এখানে ইঙ্গিত করেছে বা বুঝিয়েছেন। যুদ্ধ শব্দের অর্থ হচ্ছে শত্রুপক্ষের সঙ্গে লড়াই করা, সেটা হচ্ছে যুদ্ধ। বাঘ একটা প্রাণী, যে ভয়ঙ্কর প্রাণী। অর্থাৎ আমরা বাঙালিরা পৃথিবীর বুকে বিভিন্ন সময় বিভিন্ন রকম, এমনকি কঠিন থেকে কঠিনতর বিপদের সঙ্গে আমরা লড়াই করেছি। যে লড়াইকে ভয়ানক লড়াই বোঝাতে গিয়ে কবি বাঘের উপমা দিয়েছেন। তারপরেই বলছেন, আমরা হেলাই নাগেরে খেলাই নাগেরই মাথায় নাচি। হেলাই শব্দের অর্থ কি? হেলাই শব্দের অর্থ হচ্ছে অগ্রাহ্য করা, অর্থাৎ মান্যতা না দেওয়া, অবহেলা করা, মেনে না নেওয়া, এটাই হচ্ছে এখানে হেলাই। নাগেরে, নাগ শব্দের অর্থ হচ্ছে সাপ, অর্থাৎ সর্প। আমরা সাপকে পর্যন্ত অগ্রাহ্য করেছি, হেলাফেলা করেছি, মূল্য দিইনি। তার কারণ আমরা সাহসী জাত। কবি এখানে নাগ এই জন্যই ব্যবহার করলো যে নাগও হচ্ছে একটা ভয়ঙ্কর প্রাণী। আমরা সবাই জানি
যে সাপ কাউকে যদি কাটে, সময় মতো চিকিৎসা না নিলে সেই ব্যক্তি মারা যায়। তাহলে নাগ হচ্ছে একটা ভয়ঙ্কর প্রাণী। এই ভয়ঙ্কর প্রাণীকেও আমরা গ্রাহ্য করি না। এই সাহস, এই ক্ষমতা একমাত্র বাঙালির মধ্যে রয়েছে। বাঙালি পারে না এমন কোনো কাজ নেই। সমস্ত বাধাকে, সমস্ত কঠিন থেকে কঠিনতর বিপদকেও তারা হাসি মুখে জয় করতে পারে। তারপরে বলা হচ্ছে খেলাই, অর্থাৎ সাপ নিয়ে খেলাও করি। সাপ নিয়ে বাঙালিরা খেলাও করে, অর্থাৎ বিভিন্ন রকম বিপদ, ভয়ঙ্কর মুহূর্ত নিয়ে বাঙালিরা খেলা করে। নাগেরই মাথায় নাচি। নাগেরই শব্দের অর্থ হচ্ছে কলস। মাথায় অর্থাৎ শিরে, নাচি অর্থাৎ নাচ করি। আমরা শুধু যে ভয়ঙ্কর মুহূর্তগুলোর সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতা করি তা নয়, আমাদের মধ্যেও বিনোদন রয়েছে। আমরাও অনেক সময় আমোদ করে থাকি। কখনো আমরা যেমন বিপদের সঙ্গে লড়াই করি, কখনো আবার মাথায় মাটির কলসি নিয়ে নাচতেও পারি। তার মানে আমাদের মধ্যে সব ধরনের বৈশিষ্ট্য, সব ধরনের শিক্ষা আমাদের মধ্যে বিরাজ করছে। তারপরে বলা হচ্ছে আমাদের সেনা যুদ্ধ করেছে সজ্জিত চতুরঙ্গে। বাঙালিরা বিভিন্ন শত্রুপক্ষের সঙ্গে লড়াই করেছে, আর শত্রুপক্ষের সঙ্গে লড়াই করার সময় বিভিন্ন রকম কৌশল অবলম্বন করেছে। যেমন এখানে বলা হলো চতুরঙ্গে। চতুরঙ্গে শব্দের অর্থ এরকম দাঁড়ায় চার মাধ্যমে। কীরকম? যেমন আগে যুদ্ধ হতো, কিছু মানুষ যুদ্ধ করত রথে চেপে, কিছু মানুষ যুদ্ধ করত গজ পিঠে চেপে। গজ মানে হাতি, হাতির পিঠে চেপেও যুদ্ধ করত। কিছু মানুষ ছিল, অর্থাৎ সৈন্য ছিল, যারা অশ্ব পিঠে চেপে যুদ্ধ করত, অর্থাৎ ঘোড়ার পিঠে চেপে যুদ্ধ করত। আর কিছু সৈন্য ছিল যারা পায়ে হেঁটে যুদ্ধ করত। তো বাঙালিদের চার ধরনেরই সৈন্য ছিল, অর্থাৎ কিছু বাঙালি সৈন্য হাতির পিঠে চেপে যুদ্ধ করত, কিছু বাঙালি সৈনিক রথে চেপে যুদ্ধ করত, কিছু বাঙালি সৈনিক আবার ঘোড়ার পিঠে চেপেও যুদ্ধ করত। এমনকি কিছু বাঙালি ছিল যারা পায়ে হেঁটেও যুদ্ধ করেছে। কার বিরুদ্ধে? শত্রুর বিরুদ্ধে। কখনোই শত্রুর কাছে তারা মাথা নত করতে রাজি নয়, তারা মাথা নত করতে শেখেনি। তারপরে বলা হচ্ছে দশানন জয়ী রামচন্দ্রের, দশানন অর্থাৎ 10টি মাথা যার। কার 10টি মাথা? রাবণের 10টি মাথা। তারপরে বলল রামচন্দ্র। রামচন্দ্র কে? রামচন্দ্র হচ্ছে রামায়ণের নায়ক। রামায়ণের নায়ক রামচন্দ্র, সীতার পতি, লক্ষ্মণের দাদা, ভরতের দাদা, শত্রুঘ্নের দাদা। এই হচ্ছে রামচন্দ্র, যে রামায়ণের নায়ক। তারপরে বলা হচ্ছে প্রপিতামহের সঙ্গে। প্রপিতামহের অর্থাৎ বাবার বাবার বাবা, অর্থাৎ দাদুর বাবা। দাদুর বাবাকে এখানে বলা হচ্ছে প্রপিতামহ এর সঙ্গে। অর্থাৎ আমরা চিরদিনই শত্রুর পক্ষে নই, অর্থাৎ আমরা চিরদিনই শত্রুর বিপক্ষে। শত্রুকে আমরা চিরদিনই দমন করে এসছি, সেটা আজকে নয়, বাবার দাদুর আমলেও আমরা কখনো হার মানিনি। আমরা বাঙালি জাত। তারপরে বলা হচ্ছে আমাদের ছেলে বিজয় সিংহ, লঙ্কা করিয়া জয়। বিজয় সিংহ হচ্ছে রাজপুত্র, যে কি করেছিল, শ্রীলঙ্কা গিয়ে শ্রীলঙ্কার রাজাকে পরাজিত করে সেই রাজ্যকে জয় করেছিল এবং তার নাম দিয়েছিল
সিংহল। সিংহল নাম দেওয়া হয়েছিল। তাহলে এই যে রাজপুত্র বিজয় সিংহ, এও হচ্ছে একজন বাঙালি। তাহলে একজন বাঙালি শ্রীলঙ্কা গিয়ে শ্রীলঙ্কার রাজাকে পরাজিত করে সেই রাজ্য জয়লাভ করার পর তার নাম দিয়েছিল সিংহল। তাহলে বাঙালিরা আজকে নয়, চিরদিনই তারা জয়লাভ করেছে। সিংহল নামে রেখে গেছে নিজ শৌর্যের পরিচয়। শৌর্য শব্দের অর্থ হচ্ছে ক্ষমতা, শক্তি, সাহস। তার সাহসের পরিচয়, ক্ষমতার পরিচয় দিয়ে গেছে। কে দিয়ে গেছে? সে হচ্ছে বিজয় সিংহ, যে একজন বাঙালি। তাহলে বাঙালি আমাদের জন্য কতই না কি করেছে। তারপরে বলা হচ্ছে এক হাতে মোড়া মগেরে রুখেছি। মগেরে বলতে কাদেরকে বোঝানো হয়েছে? তাহলে মগেরে বলতে বোঝানো হয়েছে আরাকান রাজ্যের বাসিন্দাদেরকে। যারা আরাকান রাজ্যের বাসিন্দা তাদেরকে বলা হয়েছে এখানে মগেরে। অর্থাৎ আমাদের বাঙালিরা আরাকান রাজ্যের যে মানুষ তাদেরকে রুখে দিয়েছে, অর্থাৎ প্রতিরোধ করেছে তাদেরকে। তারপরে বলছে মোগলেরে আর হাতে। মোগল বলতে বাবরের বংশধরকে। বাবরের বংশধরকেও এই বাঙালিরাই রুখে দিয়েছে, অর্থাৎ পরাজিত করেছে, তাড়িয়ে দিয়েছে। তাহলে বাঙালি কতই না কি করেছে, কত ইতিহাস তৈরি করেছে। কিন্তু বর্তমান বাঙালি দেখো, বর্তমান বাঙালি অনেকটাই আগের বাঙালির থেকে অনেক অনেক কর্মে, জ্ঞানে, শিক্ষা দীক্ষায় অনেক নিম্ন গতিতে রয়েছে। একসময় পৃথিবীর বুকে বাঙালি জাতিকে সমস্ত জাতি শ্রদ্ধা করত, কিন্তু আজকে বাঙালি জাতির দিকে যদি তাকানো যায় তাহলে মনে হয় এই বাঙালি জাতি বড় অসহায়। কারণ তাদের মধ্যে আজকে ঐক্যবদ্ধতা নেই, তাদের মধ্যে শিক্ষার অভাব, তাদের মধ্যে জ্ঞানের অভাব, যার কারণে আমরা আজকে পিছিয়ে পড়ছি। এখন প্রশ্ন আসবে, বাঙালি কি তাহলে শিক্ষিত নয়? হ্যাঁ শিক্ষিত, কিন্তু প্রকৃত শিক্ষিত নয়। জ্ঞানী, কিন্তু প্রকৃত জ্ঞানী নয়, যার কারণেই আমাদের এই অবস্থা। তারপরে বলা হচ্ছে চাঁদ প্রতাপের হুকুমে হটিতে হয়েছে দিল্লি নাথে। চাঁদ প্রতাপের, এখানে দেখো চাঁদ প্রতাপের যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে বিক্রমপুরের যে জমিদার, সেই বিক্রমপুরের জমিদার এতটাই শক্তিশালী ছিল। সে কে? সেও হচ্ছে বাঙালি। তাহলে এই বাঙালি জমিদারের ক্ষমতার জন্য, শক্তির কাছে পরাজিত হয়েছিল দিল্লির মোগল সম্রাট। অর্থাৎ মোগল সম্রাট পর্যন্ত, দিল্লির মোগল সম্রাট পর্যন্ত এই জমিদারের কাছে, বিক্রমপুরের জমিদারের কাছে পরাজিত হয়েছিল, যার নাম ছিল কেদার রায়। এই কেদার রায় জমিদারের কাছে দিল্লির সম্রাট পরাজিত হয়েছিল। কিন্তু এই যে বিক্রমপুরের জমিদার কেদার রায়, এও তো একজন বাঙালি। তাহলে একজন বাঙালি জমিদারের কাছে পরাজিত হচ্ছে দিল্লির সম্রাট, মোগল সম্রাট পরাজিত হচ্ছে। তার মানে ভাবা যায় যে সেই সময়ের বাঙালিদের যুদ্ধগত কৌশল এবং তাদের বুদ্ধি, শিক্ষা আমাদের থেকে, অর্থাৎ বর্তমান বাঙালিদের থেকে কতটা উন্নত মানের ছিল, যে তারা দিল্লির সম্রাটকে পর্যন্ত পরাজিত করে দিয়েছে, দিল্লির সম্রাটকে পর্যন্ত সরিয়ে দিয়েছে। তারপরে বলা হচ্ছে, তারপরের লাইনে দেখো বলছে জ্ঞানের নিধান আদি বিদ্যান কপিল শঙ্খকার। অর্থাৎ বলছে জ্ঞানের নিধান। নিধান শব্দের অর্থ কি? নিধান শব্দের অর্থ হচ্ছে ভাণ্ডার। কিসের ভাণ্ডার? তাহলে জ্ঞানের ভাণ্ডার, জ্ঞানের ভাণ্ডার। আদি বিদ্যান, আদি বিদ্যান শব্দের অর্থ কি? তাহলে আদি বিদ্যান যদি আমরা দেখতে যাই তাহলে কি দেখতে পাবো? তাহলে আদি বিদ্যান কে? সেটা হচ্ছে কপিল। কপিল হচ্ছে আদি বিদ্যান,
সে কে ছিল, কিসে সে এত জ্ঞানী ছিল। এখানে বলছে আদিবিদ্যান, অর্থাৎ সে যে জ্ঞানী ছিল, তো কিসে জ্ঞানী ছিল সে। তাহলে আমরা এরকম বলতে পারি, দর্শন শাস্ত্রের তত্ত্বকথার বা মূল তত্ত্বকথায় সে জ্ঞানী ছিল। কপিল ছিল দর্শন শাস্ত্রের মূল তত্ত্বকথার বা তত্ত্বকথায় জ্ঞানী ব্যক্তি। তাহলে কে? কপিল তো হচ্ছে একজন বাঙালি। তাহলে বাঙালি হয়েও দর্শন শাস্ত্রের মূল তত্ত্বকথার একজন জ্ঞানী ব্যক্তি বা তত্ত্ব কথাকার। তারপরে বলা হচ্ছে এই বাংলার মাটিতে গাঁথিল সূত্রে হীরক হার, অর্থাৎ সে তার জ্ঞান দিয়ে, জ্ঞান নামক সুতো দিয়ে যে আলোড়ন সৃষ্টি করেছিল, যে প্রভাব সৃষ্টি করেছিল, সে আলোড়ন, সেই জ্ঞানের চাহিদা পুরো জগৎ জুড়ে ছড়িয়ে পড়েছিল। যে যার মূল্য হীরার মালার চাইতেও বা হীরার মালার থেকেও বেশি মূল্যবান বা দামি। ওই জন্য এখানে বলল যে হীরক হার, হার মানে মালা। তাহলে হীরার হারের মতো দামি মূল্যবান তার তত্ত্ব কথা, অর্থাৎ তার জ্ঞান, দর্শন শাস্ত্রের কথা, দর্শন শাস্ত্রের ব্যাখ্যা, এতটাই তার মূল্য ছিল। তারপরে বলা হচ্ছে বাঙালি অতীশ লঙ্ঘিল গিরি তুষারে ভয়ঙ্কর। বাঙালি অতীশ, অতীশ হচ্ছে একটা নাম, অর্থাৎ যার পুরো নাম হচ্ছে দীপঙ্কর অতীশ বা অতীশ দীপঙ্কর। তো এ কী করেছে, লঙ্ঘিল অর্থাৎ পার হলো বা টপকালো, কি গিরি, গিরি মানে হচ্ছে পর্বত। তাহলে অতীশ পর্বত পার হয়ে গেল। তারপরে বলছে তুষারে, তুষার বলতে বরফ, তুষারে বরফ অর্থাৎ পর্বতের উপরে যে বরফ। তারপরে বলছে যে ভয়ঙ্কর, ভয়ঙ্কর বলতে এখানে ভয়াবহ, অর্থাৎ যা দেখলে মানুষের ভয় তৈরি হয় মনের মধ্যে। এই রকম ভয়ঙ্কর জিনিসকেও, অর্থাৎ গিরি পর্বতকেও এই অতীশ কি করেছে, অতিক্রম করেছে, লঙ্ঘন করেছে, পার হয়েছে, তাকে অতিক্রম করে গিয়েছে। তারপরে আবারও বলা হচ্ছে জালিল জ্ঞানের দ্বীপ তিব্বতে বাঙালি দীপঙ্কর, অর্থাৎ জালিল অর্থাৎ উজ্জ্বল করে তুলল। কিসে উজ্জ্বল করে তুলল, তখন বলছে জ্ঞানের দ্বীপ, অর্থাৎ জ্ঞানের প্রদীপ দিয়ে বা দ্বীপ দিয়ে আলোকিত করে তুলল। যেখানে শিক্ষার অভাব, সেখানে সে শিক্ষার মাধ্যমে জ্ঞানের সঞ্চার বা জ্ঞানের বিস্তার ঘটালো, মানুষকে সেখানকার উন্নত মানের করে তুলল, অর্থাৎ তিব্বত পর্যন্ত সে ছড়িয়ে দিল তার জ্ঞানের আলো। তারপরে আবারও বলা হচ্ছে বাঙালি দীপঙ্কর, অর্থাৎ সেই বাঙালি যে একজন বাঙালি। তারপরে বলা হচ্ছে যে কিশোর বয়সে, কিশোর বয়সে মানুষ অনেক কিছুই করতে পারে, কারণ কিশোর বয়সটা হচ্ছে মানুষের ইতিহাস তৈরি করার বয়স। এই বয়সে মানুষ অনেক কিছুই স্বপ্ন দেখে। তারপরে বলছে দেখো এখানে কিশোর বয়সে পক্ষধরের, পক্ষধর শব্দের অর্থ হচ্ছে যার পাখা আছে, অর্থাৎ ডানা, ডানা রয়েছে এরকম। তারপরে বলছে পক্ষ সাতন করি, অর্থাৎ ডানা ছেঁটে দিই। কিশোর বয়সে মানুষের বিভিন্ন রকম ওই যে কাল্পনিক স্বপ্ন, কাল্পনিক চাহিদা, কাল্পনিক যে পরিকল্পনা, মানুষ কী করে কাল্পনিক জগতে, কল্পনার জগতে পাখা দিয়ে উড়ে। কিন্তু কল্পনার জগৎ থেকে বাস্তবের জগৎ কিন্তু পুরোপুরি আলাদা। কল্পনার জগৎ ছেড়ে যখনই বাস্তবের জগতে আসা হয়, তখন কল্পনার যে ডানা অর্থাৎ কল্পনার যে পাখা, সেই পাখাটা কেটে দেওয়া হয়, অর্থাৎ সেটা আর থাকে না। তাহলে কল্পনা কখনোই বাস্তব নয়, কল্পনা করলে হবে না, বাস্তবে করে দেখাতে হবে। সেটাই হচ্ছে
বাঙালিদের কাজ, আর বাঙালি এটা করে দেখিয়েছে, অর্থাৎ দীপঙ্কর এটা করে দেখিয়েছে। তারপরে আবারও বলা হচ্ছে, বাঙালির ছেলে ফিরে এলো দেশে, যশের মুকুট পরি। বাঙালির ছেলেরা অনেক সময় বাংলার বাইরেও তারা শিক্ষার জন্য, অর্থাৎ জ্ঞান অর্জনের জন্য ছুটে চলেছে। তারা পৃথিবীর বিভিন্ন কোণাতে কোণাতে জ্ঞান অর্জনের জন্য ছুটে গেছে, এবং যেখানে তারা জ্ঞান অর্জনের জন্য ছুটে গেছে সেই জায়গাতে সুজ্ঞান অর্জন করে সেখানকার মানুষকেও অবাক করে তুলেছে। আর প্রকৃত জ্ঞান অর্জন করে তারা আবার ফিরে এসছে নিজ জন্মভূমিতে, অর্থাৎ এই বাংলার বুকে আবার ফিরে এসছেন। তাহলে তারা কখনোই বাঙালিকে ভুলে যায়নি, নিজের জন্মভূমিকে ভুলে যায়নি। ক্ষণিকের জন্য নিজ জন্মভূমি, নিজ জাতিকে ছেড়ে অন্য জন্মভূমিতে অন্য বাঙালির, অন্য জাতির সঙ্গে তাদেরকে মিশতে হয়েছে। তার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে জ্ঞান অর্জন করার জন্য। আর যখনই জ্ঞান অর্জন হয়ে গেছে তারা নিজ জন্মভূমিতে ফিরে এসছে, আর ফিরে এসছে জয়ের মুকুট নিয়ে। কখনো তারা পরাজিত হয়ে ফিরে আসেনি, তারা জয় লাভ করেই ফিরে এসছে। তার মানে বাঙালি কতটা উন্নত মানের ছিল, যে তারা পরাজয় কী জিনিস জানেনি, যেখানে গেছে জয়লাভ করেছে। জয়লাভ করাটা যেন তাদের রক্তে এক প্রধান বৈশিষ্ট্য বহন করত। তাই তাদের ত্যাগ কখনোই ব্যর্থ হয়নি। তাদের ত্যাগই তাদেরকে জ্ঞানের শীর্ষ স্থানে উপস্থিত করেছে। তারপরে বলা হচ্ছে, বাংলার রবি। বাংলার রবি বলতে এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা উল্লেখ করা হলো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ইনিও একজন বাঙালি। 1861 সালে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে তার জন্ম, এবং 1941 সালে তিনি এই পৃথিবীর মায়া ত্যাগ করে ইহকাল ছেড়ে পরকালে গমন করেছেন। বাংলা সাহিত্যে তিনি অনেক কিছু সৃষ্টি করেছেন। বাংলা সাহিত্যের এমন কিছু নেই যেখানে রবীন্দ্রনাথের ছোঁয়া লাগেনি, রবীন্দ্রনাথের স্পর্শ নেই, রবীন্দ্রনাথের আশীর্বাদ নেই, এরকম জায়গা নেই। উপন্যাস বলো, নাটক বলো, ছোট গল্প বলো, প্রবন্ধ বলো, প্রত্যেকটা জায়গায় জায়গায় তিনি তার অবদান রেখে গেছেন। বাঙালিকে পৃথিবীর বুকে শীর্ষ স্থান দান করে দিয়ে গেছেন। গীতাঞ্জলির জন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে নোবেল দেওয়া হয়েছিল। তাহলে ভাবা যায়, একজন বাঙালি গীতাঞ্জলিকে যখন ইংরেজিতে ট্রান্সলেশন করা হলো, সং অফারিংস নাম দেওয়া হলো, আর এই সং অফারিংসের জন্যই রবীন্দ্রনাথ ঠাকুরকে নোবেল পুরস্কার দেওয়া হলো। তাহলে ইনিও হচ্ছেন একজন বাঙালি, যার কথা আমরা কখনোই ভুলতে পারি না, যে আমাদের বাংলা সাহিত্যের শিরায় উপশিরায় যুক্ত হয়ে রয়েছেন। এতটাই তিনি আমাদের কাছে প্রিয় থেকে প্রিয়তরতে পরিণত হয়ে রয়েছেন, আর ভবিষ্যতেও থাকবেন। কিন্তু তিনিও একজন বাঙালি, এ কথা আমাদের ভুলে গেলে চলবে না।
তারপরে বলা হচ্ছে জয়দেব। জয়দেবের কথাও আমরা কি করে ভুলে যাই? জয়দেবের কথাও আমরা ভুলতে পারি না, কারণ তিনিও যা তৈরি করে গেছেন তা ভুলে যাবার নয়, তা মনে রাখার মতো, বাঁধিয়ে রাখার মতো। জয়দেব ছিলেন দ্বাদশ শতাব্দীর কবি। জয়দেব হচ্ছে দ্বাদশ শতাব্দীর কবি। তাহলে এই কবিকে আমরা কি করে ভুলে যাই? এই জয়দেবও হচ্ছে একজন বাঙালি, যার জন্ম বীরভূম জেলায়। বীরভূম জেলার কেদুলিতে এই জয়দেবের জন্ম। আর লক্ষণ সেনের সভাকবি ছিলেন এই জয়দেব। তাহলে বীরভূমের কেদুলিতে জন্ম, লক্ষণ সেনের সভাকবি, এবং জয়দেবের স্ত্রীর নাম হচ্ছে পদ্মাবতী। ইনিও তো একজন বাঙালি। ইনিও আমাদের জন্য, অর্থাৎ বাঙালিদের জন্য যা করে গেছেন তা আমাদের স্বীকার করতে কোনো দ্বিধা নেই। তার করণীয় যেগুলো বিষয় ছিল, তিনি প্রত্যেকটা জায়গায় তার নিজের অবদান তিনি রেখে গেছেন। তারপরে বলা হচ্ছে কবি কান্ত কোমল পদে, অর্থাৎ কান্ত কবি। তাহলে কমলাকান্ত বা রজনীকান্ত, এখানে রজনীকান্তকেই বোঝানো হয়েছে। রজনীকান্তকে যদি আমরা দেখি, তিনিও একজন বাঙালি। তিনিও আমাদের জন্য যে পদগুলো রচনা করে গেছেন, সেই পদগুলো আজকে সোনার মতো, হীরার মতো মূল্যবান। তার যে পদ, এই পদগুলো যখন মানুষ পাঠ করে তখন হৃদয়ে এক কম্পনের সৃষ্টি হয়, যা রজনীকান্তকে স্মরণ করতে বাধ্য হয় সেই পাঠক। কিন্তু তিনিও একজন বাঙালি, তাই এখানে বলা হয়েছে কমল পদে। তার পদের মধ্য দিয়েই, তার পদ রচনার মধ্য দিয়েই আজকে তিনি পৃথিবীর বুকে, বাঙালি জাতির কাছে এবং পৃথিবীর বুকে তিনি তার গৌরব ছড়িয়ে দিয়েছেন। অর্থাৎ তার যা প্রভাবের মধ্য দিয়ে বাঙালি জাতিকে আরও শীর্ষে উপস্থিত করেছেন। তারপরে বলা হচ্ছে করেছে সুরভি সংস্কৃতের কাঞ্চন। কাঞ্চন, কাঞ্চন শব্দের অর্থ হচ্ছে সোনা। অর্থাৎ বলছে করেছে সুরভি, সুরভি শব্দের অর্থ হচ্ছে সূর্য ওঠার আগে যে সৌন্দর্য ফুটে ওঠে, অর্থাৎ সেই সৌন্দর্যের সঙ্গে তুলনা করছে। তাহলে বাঙালির মান সম্মান এতটাই গুরুত্বপূর্ণ ছিল, এতটাই বাঙালি সৌন্দর্যের দিক দিয়ে প্রিয় ছিল, জ্ঞানের দিক দিয়ে প্রিয় ছিল, শিক্ষার দিক দিয়ে প্রিয় ছিল, সৃষ্টির দিক দিয়ে প্রিয় ছিল। তারপরে বলল সংস্কৃতের কাঞ্চন বা কাঞ্চন। কাঞ্চন শব্দের অর্থ হচ্ছে সোনা। সংস্কৃতের সোনা, অর্থাৎ কতই না মূল্যবান। তারপরে বলল কোক নদে, অর্থাৎ লাল পদ্ম ফুল। তাহলে লাল পদ্ম ফুলের মতো বা লাল পদ্ম ফুলে সোনার মতো হয়েছিল, সোনার সঙ্গে তুলনা করা হচ্ছে এই বাঙালি সম্প্রদায়কে। বাঙালি সম্প্রদায়ের এতটাই মূল্য ছিল এই পৃথিবীর বুকে। কিন্তু বর্তমানে আস্তে আস্তে সেই সৌন্দর্য, সেই প্রভাব ক্ষীণ থেকে ক্ষীণতরতে পরিণত হতে চলেছে। আজকের মতো এখানেই রাখছি। বাকি অংশটুকু আমরা পরবর্তী ক্লাসে
আবারও আলোচনা করব, আবারও তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ক্লাসে, পরবর্তী অংশ নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ, স্বাভাবিক, ভালো থেকো, এই আশা রেখেই আজকের মতো এখানেই শেষ করলাম।